আরতে কমে আসলে আমরা কমে কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা, সরবরাহ অব্যবস্থাপনায় সংকট দেখছে শ্বেতপত্র কমিটি। মাঠ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের। নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে 15.5%। সংকটেও শ্রমিক উদ্যোক্তার ঐক্যের ফল। এলডিসি গ্রাজুয়েশনের পর বস্ত্র খাতে থাকছে না প্রণোদনা, জানালেন উপদেষ্টা। ভারতীয়দের বাধায় সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে 4 দিন ধরে বন্ধ পণ্য আমদানি রপ্তানি। বড় অঙ্কের ক্ষতির মুখে ব্যবসায়ীরা। পর্যটনের অপার সম্ভাবনা খুলনায়, সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে দক্ষিণের অর্থনীতি। পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমে গুরুত্ব বন বিভাগের। এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালদ্বীপ, সাঁড়াশি অভিযানের ঘোষণা। ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাণিজ্যের সময়ের আগে শুরুতেই অন্য প্রসঙ্গ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। এই মুহূর্তে সেখানে আছেন আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, সেটি প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন জমা দিয়েছে ট্রাইব্যুনালে, এবং এটির শুনানি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। এবং প্রসিকিউশন যেটি আশা করছে যে দেশের বাইরে অবস্থান করে, ভারতে অবস্থান করে তিনি যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের বক্তব্যের কল রেকর্ড ভাইরাল হচ্ছে, এতে দেশে আরও অস্থিতিশীল তৈরি হতে পারে। এবং একই সঙ্গে এই যে বিচার হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার বিচার, সেটি নিয়ে তিনি দেশের বাইরে অপপ্রচার চালাচ্ছেন। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, সে কারণে তিনি পলাতক আসামি এবং তাকে দেশে ফিরিয়ে আনতে বা গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির একটি আবেদন করা হয়েছে, যেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন করেছে। এবং পুলিশ মহাপরিদর্শকের কার্যালয় থেকে এই আবেদনটি ইন্টারপোলে পাঠানো হয়েছে এবং যেটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এমন অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক একজন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাদের নেতাকর্মীকে, দেশে অবস্থান করা নেতাকর্মী এবং দেশের বাইরে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে টেলিফোন আলাপ করছেন এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, নানা রকম দিক নির্দেশমূলক বক্তব্য দিচ্ছেন এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনায় ঘি ঢালছেন। এই কারণেই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই আবেদনটি ট্রাইব্যুনালে জমা দিয়েছে এবং সেটির শুনানি হবে। আর যেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন তরফ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু শেখ হাসিনায় নয়, যেই সমস্ত আসামি, আওয়ামী লীগের নেতা, তারা গণহত্যার মামলার আসামি, তারা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাদেরকেও যেন গ্রেফতার করে দেশে ফেরত আনা যায়, এই ধরনের প্রক্রিয়াও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন শুরু করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্টের পর আমরা দেখেছি যে প্রায় 200-এরও অধিক মামলা হয়েছে। ট্রাইব্যুনালেই শুধুমাত্র প্রায় 100টির মতো মামলা হয়েছে এবং সেসব মামলায় মূল অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি তার যে শাসন, কর্তৃত্ববাদ শাসন টিকিয়ে রাখতে যত ধরনের নিপীড়ন করা দরকার, জুলাই আগস্টের যে আন্দোলন 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 3 সপ্তাহে যে ধরনের হত্যাগুলো হয়েছে, নির্বিচারে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা হয়েছে, যেখানে প্রায় 1500 মানুষ নিহত হয়েছে, প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়েছে। এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে থেকে দেশের বাইরে ভারতে অবস্থান করে তিনি যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে 8 ডিসেম্বর যুক্তরাজ্যে একটি সমাবেশেরও ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং সেখানে তিনি ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে থাকবেন। সেই প্রেক্ষাপটেই মূলত আজকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার যে বিদ্বেষমূলক বক্তব্য, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভাইরাল হওয়া কল রেকর্ডের বরাত দিয়ে গণমাধ্যমেও, বাংলাদেশের গণমাধ্যমেও আসছে এবং সেটি যেন রোধ করা যায়, সেই কারণেই ট্রাইব্যুনালের এই নির্দেশনাটি বা নিষেধাজ্ঞাটি তারা চেয়েছেন। এবং
কিছুক্ষণের মধ্যে এই শুনানিটি শেষ হবে এবং শুরু হবে এবং শুনানির পরে যে আদেশ দেন সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। দ্রব্যমূল্যের চাপ থেকে ক্রেতাদের রেহাই দিতে যখন বাজারে অভিযান ও জরিমানায় ব্যস্ত সরকারি সংস্থাগুলো, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে সমস্যা বাজারে নয়, সরবরাহ ব্যবস্থাপনায়। সংকট যেখানেই হোক সেখান থেকেই মুক্তি চান ভোক্তারা। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে চাহিদা যোগানের হিসেব মিলিয়ে বাজারে স্বস্তি ফেরাতে প্রত্যাশিত সহযোগিতা করছে না মাঠ প্রশাসন। ফরহাদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা। এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয়, সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায়। হেরা তো ওই করে না, হেতে হ্যাঁ বই থেকে সে যদি কমে আসে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। দৈনিক বাজার দৈনিক আমরা এরকম রাখি আমরা বেচতে পারি না। যেখান থেকে সেল হয় সেখানে গিয়ে করতে হবে। যদি তারা কমে আমাদের সেল দিতে পারে আমরা কমে বেচতে পারবো, কোনো সমস্যা নেই। সদ্য প্রকাশিত জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা। এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার। কিছু মানুষ এই যে মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয়। সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা, কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই, নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক। 80 টাকা 75 টাকা আলু এখনো আছে, পেঁয়াজও এখন 120 টাকা, 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিছু তারা করতে পারতেছে না। আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। এই দোকানদার যার কাছ থেকে মালটা আনে তার দামটা যদি ঠিক থাকে তাহলেই এরা কমে দিতে পারবে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা। একজন জেলা প্রশাসক বলছেন স্যার কি করব। এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছেন। তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না। ওনার হাতে আইন আছে, ওনার হাতে ক্ষমতা আছে, ওনার হাতে ফোর্স আছে। আর একটা জেলা যেটা কোনো কাজ করেনি, যাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে ওইটা পাচ্ছেন না। আমি সরকারকে জানিয়েছি। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা সহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তত তাড়াতাড়ি বাজার সুস্থ অবস্থা ফেরত পাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পুলিশ সদর দফতরের সংবাদ সম্মেলনে কথা বলছেন আইজিপি বাহারুল আলম বিপিএম। সরাসরি যাচ্ছি সেখানে। বিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য জনগণের সাথে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণ তাদেরকে সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে অপরাধ সংগঠিত হলে প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে তল্লাশি করা, মালামাল জব্দ করা, অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা। বাংলাদেশ পুলিশের উপরে অর্পিত আইনি দায়িত্ব আমরা যথাযথ পালনে সচেষ্ট থাকব। আপনারা জানেন বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে দেশে ইতিবাচক পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে আমরা সচেষ্ট থাকব। সরাসরি যুক্ত ছিলাম পুলিশ সদর দফতরে আইজিপির সংবাদ সম্মেলনে।
দর্শক, অর্থ বাণিজ্যের খবরের পাশাপাশি আমরা এখন আলোচনা করব নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনার ত্রুটি বিচ্যুতি নিয়ে। এ নিয়ে একটি প্রতিবেদন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি। মুস্তফা কে মুজেরি, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রতিবেদনও দেখছিলাম কিংবা বাজার চিত্র বরাবরই আমরা যেমন দেখি যে মূল্যস্ফীতিতে জনগণের একদম নাভিশ্বাস অবস্থা, সেখানে বাজার নিয়ন্ত্রণের বা বাজারে অভিযানের চিত্র কিন্তু আমরা বরাবরই দেখি। এটা ফলাও করে গণমাধ্যমেও প্রচার হয়, আনুষ্ঠানিকভাবে ঘটা করে বাজারে অভিযান হয়। কিন্তু শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে যে সমস্যাটা বাজারে না, সমস্যাটা সরবরাহ ব্যবস্থায়। তাহলে আসলে জনগণের স্বস্তি দিতে এখন কি করণীয়? স্বস্তি কেন আসছে না? আসলে একটা জিনিস হচ্ছে, আমাদেরকে বাজার ব্যবস্থাটা যদি বাজারে এই বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যেখানটায় এখন বর্তমান সময়ে যেটা আমরা দেখছি যে মূল্যস্ফীতি, এটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে একটা আমরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বসবাস করছি, যার ফলে আপনি যেটা বলছিলেন যে আমাদের দরিদ্র, নিম্ন আয়ের এবং এখন মধ্যবিত্ত যারা আছেন তারাও কিন্তু একটা দুঃসহ জীবনযাপন করছেন। অর্থাৎ আমার কথায় বলতে পারি প্রায় সকল ভোক্তাই কিন্তু এখন উচ্চ মূল্যস্ফীতির চাপে অনেকটাই দিশেহারা। এখন মূল কথাটা হচ্ছে যে আসলে এই যে উচ্চ মূল্যস্ফীতি, এটা নিয়ন্ত্রণ করার পদ্ধতিটা কি? আমরা যেটা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সময়, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক তাদের যে নীতি সুধার এটা বাড়িয়েছে অনেকটাই, এবং এখনো এটা বাড়ানো অবস্থায় আছে, যাতে চাহিদার দিক থেকে উচ্চ মূল্যস্ফীতির চাপটা কমানো সম্ভবপর হয়। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের দেশে এই যে উচ্চ মূল্যস্ফীতি, এটা শুধুমাত্র অতিরিক্ত চাহিদার কারণে হয় না, এখানে সরবরাহ ব্যবস্থারও একটা ভূমিকা থাকে। এবং এই জন্য আমরা যেটা সবসময় বলে থাকি যে আসলে সরবরাহ ব্যবস্থাটাকেও, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনা এবং সঙ্গে সঙ্গে যে সরবরাহ ব্যবস্থা, এটা উভয় ক্ষেত্রেই আমাদেরকে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থা নিতে হবে। তা আমরা বিগত কয়েক মাসে যেটা দেখেছি যে আমরা শুধুমাত্র দেখেছি যে খুচরা বাজার পর্যায়ে যে ভোক্তা অধিদপ্তর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন ক্ষেত্রে যারা খুচরা বিক্রেতা, সেখানটায় কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে এবং তার মাধ্যমে মূল্য বাজার অভিযান নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। বাজারের অভিযানের যেটা আপনিও বললেন বা আমরাও বরাবরই দেখি যে ফলাও করে বাজারে, খুচরা বাজারগুলোতে অভিযান চালানো হয়। এই অভিযানের কারণে কি বাজারের কোনো সমস্যা হয় কিনা বা দামের কোনো পরিবর্তন দেখা যায় কিনা? আসলে একটা জিনিস হচ্ছে, আমাদেরকে দেখতে হবে আসলে যে সমস্যাটা কোথায় এবং মূল সমস্যাটা দূর করার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু বাজারটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এখন সমস্যাটা আমরা যেটা পরিচালনা এর আগে করা হয়েছে সেটা হচ্ছে কি, যে বাজারের মূল্য বেড়ে গেছে, তখন আমরা সেই বাজারের মূল্যটাকে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধিটা যাতে না হয় সেটা ব্যবস্থা নেওয়ার জন্য এই আইন রক্ষাকারী বাহিনী তারা একটা প্রচেষ্টা নিয়েছে। কিন্তু আসল সমস্যাটা যেখানটায়, সেখানে কিন্তু হাত দেওয়া হয়নি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে এই যে বিশেষ করে আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটার একটা মূল্য শৃঙ্খল থাকে যেটাকে আমরা বলি। অর্থাৎ এই দ্রব্যটা যদি দেশে উৎপাদিত হয়, তাহলে উৎপাদনকারী থেকে আমরা যারা ভোক্তা সেই পর্যন্ত আসা পর্যন্ত এইখানে অনেকের এখানটায় অনেক অংশগ্রহণকারী থাকে, যাদেরকে আমরা বলি পার্টিসিপেন্ট, এবং বিভিন্নভাবে তাদেরকে বলা হয়, যেমন পাইকার আছে, মানে মজুতদার আছে, খুচরা ব্যবসায়ী আছে, এরকম বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে বিভিন্ন
সরবরাহ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা গেলে বাজারের দাম কমাটা ফলপ্রসূ হবে এটা বলতে চাচ্ছেন। তবে এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনে একটি বিষয় দেখলাম যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে মাঠ প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না। তো সরবরাহ ব্যবস্থাকে মেইনটেইন করা কি এতটাই কঠিন? অবশ্যই আমরা যদি সঠিক জায়গায় সঠিক নীতি এবং সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করি তাহলে নিঃসন্দেহে এটা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা একটা কঠিন কোনো ব্যাপার নয়। কারণ এখানটায় যেটা সমস্যাটা হচ্ছে যে একটা পার্টিকুলার গ্রুপ যারা হয়তো এই মূল্য শৃঙ্খলে অতিরিক্ত তারা ক্ষমতাশালী হয়ে গেছে, যার ফলে তারা কিন্তু নিজের স্বার্থে এই মূল্য শৃঙ্খলটাকে ব্যবহার করে উচ্চ মূল্য নির্ধারণ করতে পারছে এবং যার ফলে মূল্যস্ফীতিটা উস্কিয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজেই আমি যেটা বলবো যে আসলে আমরা ওই খুচরা বাজারে আইনজীবী শৃঙ্খলারক্ষী বাহিনী বা ভোক্তা পরিদপ্তর দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, সরবরাহ ব্যবস্থাটা আরো সহজ করা উচিত, সুন্দর করা উচিত, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আসলে করা যাচ্ছে না কেন? বাধাটা কোথায়? যেখানে সরবরাহ ব্যবস্থার জন্য একটা অধিদপ্তর আছে, বিপণন অধিদপ্তর, তাহলেও কেন করা যাচ্ছে না? আসলে তো আমরা যেটা বলছিলাম যে এই যে যারা অধিক ক্ষমতাশালী এই মূল্য শৃঙ্খলা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা কি আমরা দেখেছি? আমার চোখে তো কোনো সংবাদপত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ব্যাপার দেখিনি। এবং আমরা শুধুমাত্র ওই বাজারের ব্যবস্থাপনাটাই দেখতে চেয়েছি যে খুচরা বাজারে হচ্ছে, কিন্তু সেটা তো মূল সমস্যার সমাধানের পথ নয়। কাজেই আমরা একটা ভ্রান্ত জায়গায় আমরা মূল শক্তিটাকে দিয়েছি, সঠিক জায়গায় সঠিক শক্তিটা আমরা প্রয়োগ করতে সক্ষম হইনি, যার ফলে কিন্তু এই বাজার ব্যবস্থাপনাটা একটা দুরাশার পর্যায়ে রয়ে গেছে এখন পর্যন্ত এবং মূল্যস্ফীতিও আমরা নাগালের মধ্যে আনতে সক্ষম হইনি। কাজেই আমি যেটা বলবো যে আমাদেরকে প্রতিটি দ্রব্যের ক্ষেত্রে মূল্য শৃঙ্খলের কোন জায়গায় দুর্বলতাগুলো আছে, এক একটা মূল্যের দ্রব্যের ক্ষেত্রে এক এক ক্ষেত্রে হতে পারে, চালের বাজারের ক্ষেত্রে একরকম হতে পারে, শাকসবজির বাজারে বা ডিমের বাজারে বা মুরগির বাজারে, প্রতিটি ক্ষেত্রে একটা বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো পঞ্জীভূত আছে। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদেরও প্রত্যাশা থাকবে যেন জনগণ স্বস্তি পায়, মূল্যস্ফীতি কমে আসে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বাজার ব্যবস্থাপনার নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মজুরি। যাচ্ছি অন্য প্রসঙ্গে। চলমান সংকটময় পরিস্থিতিতেও শ্রমিক উদ্যোক্তারা নিরলস পরিশ্রম করায় নভেম্বরে রফতানি আয় বেড়েছে বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। বুধবার বিকেলে ইপিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, নভেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি প্রবৃদ্ধি হয়েছে 15.63%। মোট রফতানি আয়ের পরিমাণ ছিল $412 কোটি। ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, একটি পক্ষ অসন্তোষ তৈরির পরও শ্রমিকরা মালিকদের আশ্বাসে কাজ করায় পণ্য উৎপাদন ব্যাহত হয়নি, ফলে রফতানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বাণিজ্য মেলা প্রসঙ্গে তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহী করতে বাণিজ্য মেলায় মুগ্ধ আবু সাইদ কর্নার থাকবে। আগের বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধি হচ্ছে 15.6% এক্সপোর্টের গ্রোথ। এর পিছনে দুইটা মূল শক্তি কিন্তু আমাদের ওয়ার্কফোর্স, শ্রমিক ভাই, আমাদের উদ্যোক্তারা, এরা দুজন একসঙ্গে এই এত সীমাবদ্ধতার মধ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা চাচ্ছি বাণিজ্য মেলাটা একটা নতুন আঙ্গিকে সাজাতে। তো মুগ্ধ কর্নার বলে একটা কর্নার আমরা রাখছি, আবু সাইদ কর্নার বলে একটা জায়গা থাকবে, যাতে আমাদের নতুন উদ্যোক্তারা তারা উৎসাহিত হয়। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে পোশাক খাতে আর প্রণোদনা থাকবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চূড়ান্ত গ্রাজুয়েশনকে সামনে রেখে বস্ত্র খাতে যে প্রণোদনা দেয়া হচ্ছে তা সঠিক বলে মনে করেন তিনি। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসিতে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশনে অনেক চ্যালেঞ্জ থাকলেও 2026-এর মধ্যে তা নিরসন করবে সরকার।
আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে দুর্বৃত্তায়নের পরিণতি ভোগ করছে দেশে অর্থনীতি। উপদেষ্টা বলেন, অবৈধ সংযোগ যত কমবে শিল্প খাতে গ্যাসের সরবরাহ তত বাড়বে। এ সময় সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দেন তিনি। I see a lot of challenge as LDC, as graduated LDC. আপনাদেরকে কোনো রকম ইনসেন্টিভ দেওয়া যাবে না। সো এটারে যে একটা সিকোয়েন্সিয়ালি নামাতে হবে, সো যে পরিমাণ নামানো হচ্ছে আমি মনে করি এটা সঠিক। প্লিজ প্রিপেয়ার ইয়ারসেলফ অ্যাজ এ গ্র্যাজুয়েটেড কান্ট্রি। যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের অর্থনীতিতে, আমাদের ব্যাংকিং সেক্টরে, এই দুর্বৃত্তায়নের জন্য যে একটা নিশ্চুপ সময় আমরা পার করেছি, এর যে রিডামশন আমাদের কাছকে নিতে হচ্ছে, কিছু করার নাই। ভারতীয়দের বাধার কারণে 4 দিন ধরে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন এলাকায়। এই এলাকার আমার যেই নদীর পাড়ে আছে কুশিয়ারা নদী, তার ঠিক উল্টা দিকেই হচ্ছে গিয়ে ভারতের আসামের করিমগঞ্জ। এবং গত 2 তারিখ এই করিমগঞ্জের যেই সীমান্ত আছে, সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে কমলা প্রবেশ করার কথা ছিল, কিন্তু তারা প্রবেশ করতে দেয়নি। ভারতীয় উগ্র জনতা এই দূরে দেখা যাচ্ছে যে এই শুল্ক স্টেশন, সেই তাদের শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। কিন্তু এই পারে যেই অবস্থা দেখছি, সেই অবস্থা বিজিবি এর আগেও যেভাবে পাহারা দিতেন বা অবস্থানে ছিলেন, এখনই একইভাবে অবস্থান রয়েছেন এবং এই পারে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সমস্যাটা হয়ে গেছে সিলেটের এই সীমান্ত সহ জকিগঞ্জ, শেওলা, তামাবিল, চাতলা সহ প্রায় 11টি 2টি শুল্ক স্টেশন স্থলবন্দর সহ প্রায় 11টি শুল্ক স্টেশন দিয়ে ভারতের পক্ষ থেকে ভারতের উগ্র জনতা সম্পূর্ণ বাংলাদেশে তাদের বিভিন্ন পণ্য রপ্তানি যোগ্য পণ্য তারা বন্ধ করে দিয়েছে। এতে করে ক্ষতির সম্মুখীন বা ক্ষতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের যেই আমদানিকারকেরা। তারা বিপুল অঙ্কের অর্থ লগ্নি করে বা এলসি করে তারা এখন একটি আতঙ্কের মধ্যে আছেন। বিশেষ করে যেই মিজোরাম থেকে যেই কাঁচামাল, যেগুলো কমলা, সাতকরা এবং আদা এই সীমান্ত দিয়ে আসে এবং সেগুলো যেহেতু এখানে বেশ কিছু কমলার ট্রাক আটকা পড়ে আছে, এই মৌসুমে প্রায় 100 টন কমলা সেখান থেকে আমদানি হয়ে থাকে, সেগুলো এখন এই মুহূর্তে আর আসা বন্ধ হয়ে গেছে। যার কারণে যারা এলসি করেছে তারা একটু আতঙ্কের মধ্যে আছে। সেই পচনযোগ্য বা যেই কমলা এগুলো নষ্ট হয়ে যাবে, এখানে বেশ কিছু ট্রাক বা কমলা এসে সেগুলা এখানে আটকা পড়ে আছে, এগুলা যদি বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমদানিকারকদের সাথে আমি কথা বলেছি, তারা এমনটি বলেছে। মোটামুটি এই ছিল গত 2 ডিসেম্বর থেকে ভারতের যে উগ্র জনতা বাংলাদেশের যে বিভিন্ন পণ্য প্রবেশ করতে দিচ্ছে না, তার সবশেষ খবর। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। দর্শক, এখন আপনাদের জানাবো শেয়ার বাজারের সবশেষ খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ওঠা নামার মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গতকাল কিন্তু ঢাকার পুঁজিবাজারে শেষ হয়েছিল 2টি সূচকে উত্থান দিয়ে, একটি সূচকের পতন দিয়ে। আজকে এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে 2টি সূচকে উত্থান দেখা যাচ্ছে, একটি সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসই এক্স কিংবা প্রধান সূচক যেটি, সেখানে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত 0.69 পয়েন্ট এবং সরিয়ে সূচক বা ডিএসই এইচ সূচক যেটাকে বলা হয়, সেখানে পয়েন্ট বেড়েছে 0.89 পয়েন্ট। কিন্তু বাছাইকৃত সূচক বা ডিএস থার্ড সূচক যেটাকে বলা হয়, সেখানে কিন্তু পয়েন্ট হারিয়েছে 0.90 পয়েন্ট হারিয়েছে। এবং এখন পর্যন্ত যদি বলি শেয়ারের দাম বাড়া কমার যে পাল্লা, সেখানে কিন্তু আজকে দাম কমার পাল্লাটা এখন পর্যন্ত ভারী, কারণ দাম কমেছে 150টি শেয়ারের এবং দাম বেড়েছে 141টি শেয়ারের। এবং এখন পর্যন্ত টাকার অঙ্কে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 109 কোটি টাকার মতো। এবং আজকে যদি আমরা একটু চিত্রটা দেখাই, যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। শুরুতে কিন্তু দেখা গিয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা, এরপর হঠাৎ করেই অনেকটা ধস দেখা যায় 10টা 20 মিনিট পরেই। এরপর এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু ঢাকার পুঁজিবাজার চলছে। এবং গতকালকের হিসেব
সূচকটা আমরা যেমনটা বলছিলাম যে প্রধান সূচক এবং বাছাইকৃত সূচকে কিন্তু গতকাল উত্থান দেখা দিয়েছিল, কিন্তু সর্বশেষ দেখা গিয়েছিল ডিএসইএস বা সরিয়া সূচকে কিন্তু দেখা দিয়েছিল নিম্নমুখী প্রবণতা এবং এভাবেই শেষ হয়েছিল। এবং আজকে এখন লেনদেনের দৌড়ে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে সেখানে যদি প্রথম 5টি কোম্পানির নাম বলি, আজকে লেনদেনের ভিত্তিতে 1 নম্বরে আছে অরিয়ন ইনফিউশন লিমিটেড, 2 নম্বরে আছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, 3 নম্বরে আছে এমারাল্ড অয়েল, 4 নম্বরে আছে রংপুর ডেয়ারি ফুড এবং 5 নম্বরে আছে নিউ লাইন। তো মূলত আজকে এখন পর্যন্ত যে কোম্পানিগুলোকে আমরা দেখলাম 5টা কোম্পানি এখন পর্যন্ত আছে প্রথম সারিতে, এবং এছাড়া আমরা যেমনটা দেখলাম যে গতকালও 2 সূচকের উত্থান দিয়ে শেষ হয়েছিল বা 1 সূচকের পতন ছিল, এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে 2 সূচকের উত্থান রয়েছে এবং 1টি সূচক কিন্তু পতনের দিকে রয়েছে। তো এই ছিল ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট এখন পর্যন্ত। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভালো দাম পাওয়ার আশায় এবারও মূল কাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ জানিয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাঁটছে ঘাম ঝরানো কষ্টের ফসল। আশানুরূপ ফলন পেতে দেশি পদ্ধতিতে চাষ দিয়ে পরম যত্নে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। কেউ বা জমিতে সার ও পানি দিয়ে জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত। কুষ্টিয়ার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে মূল কাটা পেঁয়াজ। তবে সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে জানান কৃষকরা। ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। মূল কাটা 3 মাসেই উঠে যায় মোটামুটি। আবাদে খুব লাভ ভালো। লাভ ধরেন বিঘি প্রতি 1.5 লাখ টাকা হয়ে যায়। 1.5 বিঘে মূল কাটা পেঁয়াজ লাগাইছি। আমার অতিরিক্ত খরচ যদি আমরা সরকারের থেকে সহযোগিতা পাই তাহলে আমরা উৎপাদন বেশি করব, বাজার কম হয়ে যাবে, কিন্তু আমাদের তো সেইটা আমরা পাইনি। কৃষি সরঞ্জাম চাষ করতে যেসব দ্রব্য আমাদের লাগে এগুলো যদি ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে থাকে তারা আরো অধিক পরিমাণে এই পেঁয়াজ চাষ করার জন্য কৃষক উদ্বুদ্ধ হবে। তবে পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কি ধরনের কোন সাইজের পেঁয়াজ লাগালে পারে পেঁয়াজটা ভালো হয়, কি সার চাষে দিতে হবে, কি সার পরে দিতে হবে, কি ওষুধ দিলে পরে রোগ ব্যাধি হবে না, এইগুলোই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তাদের উৎপাদনটা ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার 1700 হেক্টর জমিতে মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। পর্যটনে অপার সম্ভাবনাময় খুলনা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, 7 গম্বুজ মসজিদের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি দৃষ্টিনন্দন স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখনো বাড়েনি সুযোগ সুবিধা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের 7 গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালড। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। রয়েছে খান জাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। ঢাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয় তাহলে বোধহয় সবাই আরেকটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে 2 লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় 4 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।
যৌথ উদ্যোগে সঞ্চয়কে সার্বজনীন করার প্রয়াসে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিকাশ। মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সভার আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, ঘরে বসে কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপ থেকে আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে ৩২ লাখের বেশি বিকাশ গ্রাহক মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন। আয়োজনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী ও অংশীজন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। আকিজ ফেয়ার ভ্যালুর দ্বিতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজধানীর পান্থপথে শোরুমটির উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ ডেইরি, আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন সহ আকিজ ভেঞ্চার গ্রুপের সব পণ্য এখানে পাওয়া যাবে। সিলেটে উন্মোচিত হল সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ 2024 পাওয়ার্ড বাই রুচি টি20 সিরিজের ট্রফি। সিলেটের চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দলের দুই অধিনায়ককে কোনোভাবেই ক্রিকেটার মনে হচ্ছিল না। তাদের কাছে থাকা ট্রফি জানান দিচ্ছিল নারী ক্রিকেটের ইতিহাসের সাক্ষী থাকলো চা বাগান। ট্রফি উন্মোচন অনুষ্ঠান জুড়ে ছিল চা বাগানের সংস্কৃতির ছাপ। মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ডাল ও আটা মিলকে $2 কোটি ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। বাংলাদেশে আটার বাৎসরিক চাহিদা ৮৮ লাখ মেট্রিক টনের বিপরীতে স্থানীয়ভাবে যোগান আসে ১০ লাখ মেট্রিক টন। এডিবি বলছে, ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা গ্রুপের ডাল ও আটার উৎপাদন দ্বিগুণ বাড়বে ও উৎপাদন প্রক্রিয়ায় জ্বালানি সাশ্রয় হবে ৩৭%। এই উদ্যোগ বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে ও নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি করবে বলেও মনে করে এডিবি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে মালদ্বীপ সরকার। এ অবস্থায় ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপে চলছে সাঁড়াশি অভিযান। রাজধানী মালে সহ অন্যান্য দ্বীপগুলোতে প্রতিদিনই চলছে ধরপাকড়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ যৌথভাবে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে নিয়েছে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা। অপারেশন কুরাঙ্গি নামের এই কর্মপরিকল্পনার পাশাপাশি চালু করা হয়েছে ইমিগ্রেশন ওয়াচ নামের বিশেষ হটলাইন। এরই মধ্যে ৫,০০০-এর বেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাস ও ব্যবসার দায়ে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় গ্রেফতার এড়াতে ওয়ার্ক ভিসা নিয়ে মালদ্বীপে আসা এবং ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। যারা আনডকুমেন্টেড রয়েছেন বা অনেকদিন মালদ্বীপে রয়েছেন, কাগজপত্র ঠিক করতে পারেননি, তারা যদি ভলান্টারিলি বা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি বাংলাদেশে চলে যান ইমিগ্রেশন অনুমতি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু যখন ভিসা খুলবে আপনি কিন্তু আবার আসতে পারবেন। মালদ্বীপ সরকারের নতুন কর্মপরিকল্পনা দেশটিতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের শঙ্কিত করে তুলেছে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা, সরবরাহ অব্যবস্থাপনায় সংকট দেখছে শ্বেতপত্র কমিটি। মাঠ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের। নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে 15.5%। সংকটেও শ্রমিক উদ্যোক্তার ঐক্যের ফল। এলডিসি গ্রাজুয়েশনের পর বস্ত্র খাতে থাকছে না প্রণোদনা, জানালেন উপদেষ্টা। এবং ভারতীয়দের বাধায় সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে 4 দিন ধরে বন্ধ পণ্য আমদানি রপ্তানি। বড় অঙ্কের ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এ ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গেই থাকুন সময়ের।